প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি বই, নাম টপ সিক্রেট, দ্বিতীয় খণ্ড। শুরু করছি চতুর্থ অংশ। পাগলাটে ধ্বনি। তবে আপকে দেখে লোকগুলোর উত্তেজনার কারণ নিয়েও কিছুক্ষণ চিন্তা করল ডায়াটাস। একটু অস্বস্তি জাগলো মনে। ওরা কিন্তু আপকে একটা চুরি করা বোট বলে মনে করেছে, নাকি বোটটা আসলে চিহ্নিত একদল অপরাধীর? কিন্তু আইলিটের লোকগুলো তো বিদেশি ট্যুরিস্ট, এ ধরনের ব্যাপার নিয়ে তারা কখনো মাথা ঘামাতে যাবে না। চিন্তাটা বাতিল করে দিল সে। আধ ঘন্টা পর ছোট ভাইকে নিয়ে আফটার ডেকে বসলো ডায়াটাস। ভাগাভাগি করে রুটি আর পনির খেলো। ভাই কফি বানাতে গেছে, নিজে বিয়ারের একটা ক্যান খুলল। এখন তার মাথায় আবার প্যারস দ্বীপ ফিরে এসেছে। আইওসে আজ না গিয়ে প্যারসে যাবার কারণ হলো ওখানে পেটটা পলিনি থাকে। 3 বছর ধরে প্রেম করছে ওরা। অবশেষে বিয়ের সম্ভাবনাও উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে। তবে সব ঠিক আছে ধরে নেওয়াটা বোকামি হবে। পলিনির মা বাবা তাকে পছন্দ করেন, জানেন ছেলেটা সৎ। কিন্তু 27 বছর বয়সী একটা তরুণের যে রকম বৈষয়িক উন্নতি হবার কথা তা তার বেলায় হয়েছে বলে তারা মনে করছেন না। কাজেই ডায়াটাস সিদ্ধান্ত নিয়েছে পলিনির গোটা পরিবারকে অ্যাপটে দাওয়াত দেবে। বলবে তার এথেন্সের এক বন্ধু 2 দিনের জন্য বোটটা তাকে ব্যবহার করতে দিয়েছে। সেলুনে বসিয়ে পলিনি, তার মা বাবা আর ছোট বোনটাকে ড্রিঙ্ক অফার করবে সে। তারপর সবাইকে লবস্টার ডিনার খেতে নিয়ে যাবে। সবশেষে শহরের বড় একটা দোকান থেকে কিনে 4জনকেই কিছু না কিছু একটা উপহার দেবে। আর এসব করবার সময় পলিনির সঙ্গে থাকবার সুযোগ পাবে ডায়াটাস। তার ছোঁয়া নেবে, অপলক তাকিয়ে দেখবে তাকে। তবে সে জানে বেশিক্ষণ পরস্পরকে একা পাওয়া সম্ভব হবে না। জীবনের এরকম কিছু দিক অত্যন্ত তিক্ত ও বিরক্তিকর। শহরের মেয়েগুলো নাইট ক্লাবে রোজ রাতে বন্ধু বদলাচ্ছে, কিন্তু পলিনি পাহাড়ি গ্রামে বড় হওয়ায় তার মা বাবা একটা ছেলের সঙ্গেও ঠিকমতো মেলামেশা করতে দেবেন না। এ ধরনের সমস্যা অবশ্য মেনে নিতে বাধ্য ডায়াটাস। কারণ শহুরে শৈরিনীর বদলে পলিনির মতো পাহাড়ি সতীকেই বউ হিসেবে পেতে চাইছে সে। ডায়াটাস দীর্ঘদেহী, সুদর্শন, চোখ দুটো ঘন কালো। ট্যুরিস্টদের গাইড হিসেবে কাজ করায় বিদেশি বহু তরুণীর সঙ্গ পাবার সুযোগ জুটে যায় কপালে। সেসব সুযোগ কখনোই সে হাতছাড়া করে না। বিয়ের পর পলিনি অশিক্ষিত পাহাড়ি মেয়ে না। সে স্বামীর সব খবর জানতেই পারবে না কোনোদিন। পিছন দিকে চোখ পড়তে ডায়াটাসের মাথা থেকে পলিনি উড়ে গেল। একটা জলযানের আকৃতি দ্রুত স্পষ্ট হয়ে উঠছে। স্পিড খুব বেশি, তাই একটু পরই চেনা গেল। খানিক আগে এই বাদামি মোটর বোটটাকে আইলিটের অ্যাঙ্কারেজে দেখে এসেছে ওরা, প্রাচীন পাথুরে বাড়িটার নিচে। ব্যাপারটা হতবুদ্ধিকর, খানিকটা ভীতিকর। নিজের বিবেক আর আইনগত অধিকার বিবেচনা করল ডায়াটাস। কাগজপত্রের তথ্য কিছুই মিলবে না, আপ টু ডেট করা নেই। তবে সরল মনে সাময়িকভাবে এক লোকের সঙ্গে বোট বদল আইন ভঙ্গের আওতায় পড়ে বলে তার মনে হলো না। তাছাড়া বিদেশি কোনো লোক তাকে আইন দেখাতে আসে কিভাবে? ডায়াটাস নিজের কোর্স আর স্পিড ধরে রাখল। কাছে চলে এলো মোটর বোট। আপডের পাশে সেটে থাকলো সমান্তরাল রেখায় সেই 3জন লোক, ডায়াটাস যাদেরকে আইলিটের বাড়িটাই দেখেছিল, এখন আবার সেই আগের মতো তার দিকে কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে। স্পিড না কমে অপেক্ষা করছে সে।
ব্যাপারটার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছে না। আধ মাইল দূর দিয়ে ওদের উল্টো দিকে চলে গেল একটা ফিশিং বোট। আরও দূরে খানিকটা ধোঁয়া দেখা গেল। বড়সড় একটা প্যাসেঞ্জার স্টিমার নিজের পথ ধরে সিকিনস দ্বীপের দিকে যাচ্ছে। এই সময় মোটরবোট থেকে একজন গ্রিক হাঁক চালল, তোমার ওটা কি জাহাজ হে? আপ্ট, পিরিয়াসে রেজিস্ট্রি করা, বলল ডায়াটাস। তারপর জানতে চাইল, আপনাদের ওটা কি? তার প্রশ্ন এড়িয়ে যাওয়া হলো। তুমি কে? ডোমিনিক ডায়াটাস, টেম্পোরারি ক্যাপ্টেন। সঙ্গে কে? আমার চাচাতো ভাই। এই যে। মোটরবোটে ওরা নিজেদের মধ্যে কি যেন আলাপ করলো। তারপর সেই আগের গ্রিক লোকটাই চিৎকার করে জানালো, আমরা তোমাদের বোটে আসছি। কোন অধিকারে? আমরা কোস্টগার্ড অথরিটি। এ ধরনের কোনো সংস্থার কথা আগে কখনো শোনেনি ডায়াটাস। তবে আইওনিয়ান বৈশিষ্ট্য অনুসরণ করে এবার মুখ বন্ধ রাখল সে। এখন ব্যাপারটা পরিষ্কার যে নিজেকে বেশ বড় একটা ঝামেলায় জড়িয়ে ফেলেছে সে। তর্ক করে সেটাকে বিপদে পরিণত করবার কোনো মানে হয় না। দেশি আর বিদেশি দুরকম লোকই রয়েছে মোটর বোটে। আইনের এদিক ওদিক যেদিকেই থাকুক, কোনো সন্দেহ নেই এরা অত্যন্ত প্রভাবশালী মানুষ। আর প্রভাবশালী মানুষরা বড় বেশি স্পর্শকাতর হয়। বেফাঁস একটা শব্দ তার প্যারস যাওয়ায় বাদ সাধতে পারে। ইঞ্জিন বন্ধ করলো ডায়াটাস। ছোট ভাইকে বলল, সেভ একটা উটকো ঝামেলা। ভয় পাবার কিছু নেই রে ভাই। আমার ধারণা এরা এথেন্সের টপ কোনো টেররকে খুঁজছে। কানকাটা বুট্টাস বা মুলোখেকো হেক্টরের মতো কাউকে। ওরা শিওর হতে চাইছে আমরা তাকে কোথাও লুকিয়ে রাখিনি। এখন লক্ষ্মী ভাইটি, ওরা বোটে আসবার পর আমি যখন আলাপ করব, তুমি হুইলে থাকবে। 20 মিনিট পর আপ্টের প্রতিটি ইঞ্চির সার্চ করে কিছুই তারা পেল না। এবার আপ্টার ডেকে ডায়াটাসের মুখোমুখি দাঁড়ালো তারা। তিনজনের মধ্যে দুজনই বিদেশি, গ্রিক মাত্র একজন। বিদেশি দুজনকে ভালো লাগলো না ডায়াটাসের। হাবভাব কেমন যেন কষাই কষাই। তৃতীয় অর্থাৎ গ্রিক লোকটা খুব মোটা। স্যুট পরা বিদেশি লোকটা ইংরেজিতে জেরা শুরু করলো। গ্রিক লোকটা দোভাষীর কাজ করছে। কোথায় সে বাঞ্চোত? ডায়াটাস এরকম বিচ্ছিরি গালি খুব কমই শুনেছে। জি, ভয়ে একটা ঢোক গিল সে। কার কথা বলছেন? কোথায় সেই বেজন্মা মাসুদরানা? ওই নামে কাউকে তো আমি চিনি না। তুমি ডাহা মিথ্যে কথা বলছো। সে কয়েক ঘন্টা আগেও এই বোটে ছিল। কথা না বলে অসহায় ভঙ্গিতে কাজ ঝাঁকালো ডায়াটাস। মোটা তাজা দোভাষী আবার মুখ খুলল, জবাব না দিয়ে তুমি পার পাবে না। আজ সকালে বিদেশি এক লোক এই বোটে ছিল, একজন বাঙালি। কি ছিল না? কি ছিল না? জি, কিন্তু সে আমাকে তার নাম বলেনি। তার সঙ্গে আমার কোনো লেনদেন বা কথাবার্তাও হয়নি। বাঙালি কাকে বলে তাও আমি জানি না। এখন সে কোথায়? আমার কোনো ধারণা নেই। সে কোথায় যাবে না যাবে আমাকে কেন বলবে? তোমার মা হায়নার সঙ্গে করেছে। শালা শিয়ালের বিষটা খেকো কেছো। ভালো চাও তো এখনো সত্যি কথা বলো। শেষবার তাকে কোথায় দেখেছ? মিথ্যে কথা বললে তার পরিণতি, থাক বলবো না। বললে কাপড় নষ্ট করে ফেলবে। শেষবার একটা ঢোক গিলে বলল ডায়াটাস। তাকে দেখেছি মাইল 15 দূরে, সাগরে ভ্যাকনিসির দক্ষিণ দিকটায়। সে আর তার বন্ধুরা আমার সঙ্গে বোট বিনিময় করল। কোন দিকে যাচ্ছিল তারা? এর জবাব আগেই তো দিলাম, আমি জানি না। গ্রিক দোভাষী কথাটা তখনও ভাষান্তর করতে পারেনি। বিদেশিদের একজন তার বুকে ধাক্কা দিল। ডায়াটাস পড়ে যাচ্ছিল, তবে তাকে ধরে ফেলা হলো। মুঠোয় শার্টের কলার আটকে নিয়ে ঘন ঘন প্রবল ঝাঁকি দিচ্ছে লোকটা। দাঁত মুখ খিচিয়ে দুর্বোধ্য ভাষায় কি বলছে কিছুই বুঝছে না সে। অশ্রাব্য গালিগালাজকে আইওনিয়ান ডায়াটাস তার এলাকার অনেক বৈশিষ্ট্যই ভুলে গেছে। গায়ে হাত পরায় বাকিটুকুও ভুলে গেল। মনে থাকলো শুধু একটা কথা, সে একজন গ্রিক। আর গ্রিকরা বীরের জাত। তাদের গায়ে হাত দেওয়াটা মস্ত একটা ভুল। ডায়াটাসের মনে হলো তার পেশিতে যে শক্তি আছে
এক এক করে এই তিনজনকে কাবু করা তার পক্ষে সম্ভব। এই কাজে সাগরই তাকে সবচেয়ে বেশি সাহায্য করবে। একবার যাকে পানিতে ছুঁড়ে ফেলবে সে পানি সহজে তাকে বোটে ফিরে আসতে দেবে না। পেশিবহুল হাত দিয়ে বিদেশি লোকটার কবজিতে আঘাত করলো ডায়াটাস। নিজেকে মুক্ত করে ধাক্কা দিল তার বুকে। লোকটা ছিটকে গিয়ে মাস্তুলের সঙ্গে বাড়ি খেল। তারপর নিজের সবটুকু মর্যাদাবোধ জড়ো করে ডায়াটাস বলল, আমাকে আপনাদের কাগজপত্র দেখান, তা না হলে এখনই আমি সবাইকে বোট ছেড়ে চলে যাবার নির্দেশ দেব। সে থামতে না থামতে উল্টো করে ধরা পিস্তলের বাড়ি পড়ল কানের পাশে। একই সঙ্গে তলপেটে ভাঁজ করা হাঁটুর প্রচণ্ড এক গুঁতো। ডায়াটাস প্রায় অজ্ঞান অবস্থায় ডেকে পড়ে থাকলো। গলা থেকে কাতর গোঙানির ক্ষীণ আওয়াজ বেরোচ্ছে। ছোট ভাইটি প্রতিবাদ করছে শুনতে পেল সে। তারপর একটা গুলির আওয়াজ হলো। একটু পর ঝপাত করে কি যেন ফেলা হলো সাগরে। মোটা লোকটা ডায়াটাসের কানের কাছে মুখ নামিয়ে জিজ্ঞেস করলো, কোথায় সে? মাসুদ রানা? আমরা তার মাথার একটা দাম ধরেছি। জীবিত বা মৃত এনে দিতে পারলে $1,000,000 পুরস্কার, আর যদি সন্ধান দিতে পারো $5,00,000 নগদ। আবার জিজ্ঞেস করছি, রানা কোথায়? সত্যি জানি না, জানলে বলতাম। এরপর একটু বিরতি। কেউ একজন কাকে যেন একটা হুকুম করলো। তারপর আবার বিরতি। উপর হয়ে আছে ডায়াটাস। কোনোই আর হাঁটুর সাহায্যে উঠে বসতে চেষ্টা করছিল। লাথিকে চিত হয়ে গেল। তার গোড়ালি দুটো দুদিকে টেনে ধরল দুজন লোক। তারপর ডান হাঁটুতে এমন একটা ব্যথা বিস্ফোরিত হলো, এত কষ্ট কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব বলে বিশ্বাস করতে পারছে না। ব্যথাটা তার শরীরের পুরো ডান দিকে দখল করে নিল, যেন আগুন ধরিয়ে দিচ্ছে। এই ব্যথার তুলনায় অন্য যে কোনো ব্যথা আসলে সামান্য চুলকানি বা সুরসুরি, একটু খোঁচা বা হালকা গুঁতো মাত্র। লোহার রড দিয়ে বাড়ি মেরে ডায়াটাসের হাঁটু গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরকম অসহ্য যন্ত্রণায় মানুষের বমি পায়। ডায়াটাসও বমি করল। এবার বলো, রানা কোথায়? আমি জানি না, সে আমাকে কিছু বলেনি। ওরা বোধহয় পূব দিকে ঘুরে যায়। আমি ভালো করে খেয়াল করিনি। নিজেদের মধ্যে ফিসফাস আলাপ। ঠিক আছে, তোমার বোটের নাম বলো, তারপর নিখুঁত একটা বর্ণনা দাও। তাদের নির্দেশ পালন করলো ডায়াটাস। এটা মুখ বন্ধ রাখবার মতো পরিস্থিতি নয়। সিলিয়ার হুবহু বর্ণনা দিল সে। খুঁটিনাটি আরও কিছু তথ্য দিচ্ছে। এই সময় আবার একটা বিস্ফোরণ ঘটল। এবার সেটা ঘটল তার মাথার ভেতর। ফলে নিভে গেল সূর্যটা। 6. বোট দুটো আলাদা হবার পর রানা আর ওর সঙ্গীরা পূব দিকে গেছে। ডোমিনিক ডায়াটাসের এই ধারণা ভুল ছিল না। কিন্তু র র যে এজেন্টরা তাকে ধরেছিল, তাদের জন্যে এই তথ্য কোনো উপকারে আসবে না। বোট হাত বদলের পর অ্যাপ্ট দিগন্ত রেখার ওপারে হারিয়ে যাওয়া মাত্র ইউটার্ন নিয়ে সোজা ভ্যাকনিসির দিকে ছুটল সিলিয়া। হুইলে রয়েছে চিকেনদার। বিকেল 3টের দিকে দ্বীপটার দক্ষিণ তীরের ছোট একটা বেতে নোঙর ফেলল ওরা। সাগর পথে পূব প্রান্তের আইলিট থেকে পুরো 8 মাইল দূরে। বেতে 10-12টা ছোট আকারের জলযান দেখা যাচ্ছে। তীরে অল্প কিছু লোকজন। জায়গাটাকে ঠিক বে বলা চলে না, যেন তীররেখা ভেঙে চুরে এবড়ো খেবড়ো একটা গর্ত তৈরি করা হয়েছে। এক কোণে ওয়াটার লাইনের ঠিক উপরে একটা গ্রানিট সেলফ, সরু হলেও সমতল। ল্যান্ডিংয়ের সমস্যা অনেক সহজ করে দিয়েছে। ওটার পাশে নুড়ি ছড়ানো 12 গজ লম্বা ঢালু সৈকত। ইনলেটের আরেক দিকে অদ্ভুত দর্শন রক ফরমেশন। এদিকের প্রায় সব দ্বীপেই সাধারণ যেমনটি দেখা যায় গুহামুখ আর অকৃত্রিম খিলান। চৌকো টাওয়ার সদৃশ্য পাথুরে স্তম্ভ। অদৃশ্য একটা ব্রিজের ধ্বংসাবশেষের মতো নিঃসঙ্গ পাথরের স্তূপ, খয়েরি তামাটে, পাশুটে আর জলপাই সবুজ রঙের। কোনো কোনো গুহার ভেতর প্রাচীন আমলের প্রাসাদ তৈরি করা যাবে। খিলানের ভেতর ঢুকে যাবে পালতোলা জাহাজ। এসবের উপরে জমিন বা মাটি ব্র্যাকনিসির অন্য জায়গার তুলনায় দুর্গম নয়। কিছু জায়গায় মাটি কেটে সমান করবার পর আঙুরের চাষ করা হয়েছে। আরও আছে সুগন্ধ পাতা নিয়ে মার্টল ঝোপ।
চিরহরিত চিরহরিত গুল্ম বা কাণ্ডহীন লতা, আর কোথাও যাওয়া যাওই নেই, এরকম একটা ভাব দেখিয়ে ছেঁড়া ফাটা ক্যানভাসের পর্দাটা ফেলে দিল সিকেন্দার। আশপাশ থেকে তিনজনকে আড়াল দেয়া হলো, রোদও ঠেকানো গেল। এখানে আমরা নিরাপদ, বলল সে। পুণ্য চানের লোভে দু চারজন করে লোক সব সময় আসছে এখানে। আল্লাহ ওদেরকে আলো দিন। পাহাড়ের মাথায় ওদের একটা ক্ষুদে মন্দির আছে, হাঁটাচলা করার একটা পথ তৈরি হয়েছে ব্যাকনিসিতে, যা প্রায় দেখাই যায় না, তবে জায়গাটা খুব ছোট। মন্দির থেকে এই বে দেখা যায়? জিজ্ঞেস করলো রানা। না, জবাব দিল সিকেন্দার। এত ছোট একটা বোট কারো বিশেষ নজরে পড়বে বলে মনে করি না। আমার চিন্তা ফুয়েল নিয়ে, যা আছে তাতে 30 মাইলের বেশি চলবে না। রাত নামবার পর আমরা কি চট করে একবার বন্দর ঘুরে আসব? মাথা নাড়ল রানা। না, আমরা ধরেই নিয়েছি হারবারে ওদের একজন লোক আছে। আজ রাতে দুজন থাকবে। বন্দরে গেলেই কাবান নষ্ট হয়ে যাবে। তাছাড়া কাল তো যত খুশি ফুয়েল নিতে পারবই আমরা। মসড়ে ধরা ঢাকনি তুলে কুলার থেকে বিয়ারের ক্যান বের করলো সিকেন্দার। ভাঁজ করা হাঁটুতে চিবুক ঠেকিয়ে ডেকে বসে রয়েছে আমিনা। ওর সামনে দাঁড়িয়ে একটা ছুরির ধার পরীক্ষা করছে রানা। ক্যান থেকে সরাসরি দুঢোক বিয়ার খেয়ে সিকেন্দার বলল, হ্যাঁ মিস্টার রানা, আপনার ব্যাটল প্ল্যানটা আরেকবার শোনান আমাকে প্লিজ। ছুরিটা জায়গা মতো রেখে দিল রানা, তারপর সরে এসে আমিনার পাশে ডেকে বসল সিকেন্দারের দিকে মুখ করে। এখান থেকে আমরা 8টার সময় রওনা হয়ে উত্তর তীর ঘুরে এগোবো। তাড়াহুড়ো না করলেও সেই ছোট্ট সৈকতে 10টার মধ্যে পৌঁছে যাব আমরা। আগের চেয়েও চিন্তিত দেখাচ্ছে। রানার কথার মাঝখানে মাথা নাড়ল আমিনা। আমি আবারও বলছি, আরও দেরি করে রওনা হওয়া উচিত। এই সময় সবাই জেগে আছে, জেগে থেকে পাহারা দেবে। শুধু তখন নয়, আজ সারা রাতই পাহারা দেবে ওরা। পাহারা না দিলে মনে করতে হবে আমরা যাব বলে আশা করছে না। ওদের সময় সূচি আমরা জানি না, সেজন্যই দেরি করাটা বোকামি হবে। আর 10টার দিকে চারদিকে অনেক বোট থাকবে। সিলিয়াকে বিশেষ কোনো বোট বলে মনে হবে না। এক মুহূর্ত ইতস্তত করে আমিনা বলল, তোমার কথায় যুক্তি আছে, ঠিক আছে। তারপর সিলিয়ার বউ সৈকতে তুলে দিয়ে ওটাকে দড়ি দড়া দিয়ে বাঁধতে হবে। মিস্টার সিকেন্দার, ঠিক জানেন তো এটা সম্ভব কিনা? সম্ভব না হলে সম্ভব করতে হবে। অ্যাঙ্কর চেইন নাড়াচাড়া করবার ঝুঁকি আমরা নিতে পারি না। এটা আপনি আমার উপর ছেড়ে দিন। তারপর আমরা পাহাড়ি পাঁচিল বেয়ে উপরে উঠব। শুনে যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন নয় আসলে। তবে সঙ্গে টমিকান নেয়ার জন্যে সিলিং দরকার হবে। হাত দুটো খালি থাকা চাই। মাথা ঝাঁকালো সিকেন্দার। এটাও আমার কাজ, কোনো ব্যাপার নয়। একটা চার্টের পিছনে আঁকা এসকেস প্ল্যানটার ভাঁজ খুলে ডেকে রাখলো রানা। এখানে দেখুন। এসকেস ম্যাপে তর্জনী রাখলো। পাথরের এই শেলফটায় ভারতীয় লোকটাকে মেরেছিলেন আপনি। এরপর পূর্বে যে দুর্গম জায়গাটার কথা বলেছি আপনাদের, দুর্গম তবে অদম্য বা বিপজ্জনক নয়। তারপর 10 মিনিট ধরে শত্রুদের আস্তানায় পৌঁছাবার পথ, সম্ভাব্য বাধা, চারপাশের পরিবেশ ইত্যাদি সম্পর্কে একটা ধারণা দিল রানা। আমরা অপেক্ষা করব এখানে। অবশেষে বলল, যে পাথরের নালাটা বাড়িটার দিকে চলে গেছে সেটার শেষ ভাগে আঙুল তাক করলো। মিস্টার সিকেন্দার আর আমি পাহাড়ের আরও উপরে উঠব। তারপর সরে গিয়ে এমন একটা পজিশনে পৌঁছাবো যেখান থেকে এক ছুটে পিছনের টেরেসে নামা যায়। সেরকম একটা পজিশনে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে তোমাদের? ওটাই হবে আমাদের অ্যাসল্ট স্টেশন। এই ধরো মিনিট 15-র মধ্যে পৌঁছে যাব। ওই সময়ের মধ্যে তুমি আমিনা নালা ধরে এগিয়ে যাবে। আড়াল নেবে যে তেকোনা পাথরটার কথা বলেছি সেটার পিছনে। আমরা যদি কিছু করবার সুযোগ পাই, ওখান থেকে শুনতে পাবে তুমি। তারপর আমি তখন কি করব? গোলাগুলি শুরু হওয়ার পর
শুরু হবার পর তোমার কাজ হবে ধীরে ধীরে গুনতে শুরু করা। বাড়ির বাইরে কাউকে যদি দেখতে পাও, সঙ্গে সঙ্গে গুলি করবে। তারপর আড়াল থেকে বেরিয়ে পাশের দরজা দিয়ে বাড়ির ভেতর ঢুকবে। পজিশন নেবে সিঁড়ির গোড়ায়, কাভার দেবে করিডোরের দুপাশের কামরাগুলো। আমরা দুজন ওখানে দেখা করব তোমার সঙ্গে। অচেনা যাকেই দেখো সঙ্গে সঙ্গে খুলি উড়িয়ে দেবে। তুমি নিশ্চিত থাকতে পারো, আমার বসকে ওরা বাড়ির ভেতর স্বাধীনভাবে ঘুরে বেড়াতে দেবে না। কিন্তু যদি বাড়ির বাইরে কাউকে দেখতে না পাও, 30 পর্যন্ত গোনার পর পাশের দরজা দিয়ে ভেতরে ঢুকবে তুমি। যদি ভেতরে গোলাগুলি চলে, তবেই। গোলাগুলি না হবার মানে দাঁড়াবে আমাদের অ্যাসল্ট ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে যে পথ দিয়ে এসেছো সেই পথ ধরেই ফিরে যাবে। সিলিয়ায় উঠে পালাবে। দড়ি ধরা খুলতে সাহায্য করবেন উনি। দেখিয়ে দেবেন কিভাবে মোটর স্টার্ট দিতে হয়। পালাবার সময় আইলিড থেকে যতটা সম্ভব দূরে থাকবে। কোনো প্রশ্ন? গুড। এখন তাহলে যতটা পারা যায় বিশ্রাম। সিটের কুশন সাজিয়ে তৈরি করা বিছানায় আমিনার পাশে ঘুমাচ্ছে রানা। কেউ আধা জল খেয়ে তাড়া করলে ঘুম আর ভালো হয় কি করে? আকৃতিবিহীন একটা প্রাণী, আসলে কাঠামোটা এতই ফ্যান্টাস্টিক যে চেনা দুষ্কর। ওটার হাত থেকে বাঁচার জন্য নিখুঁত মসৃণ মার্বেলের তৈরি একটা প্রান্তর ধরে প্রাণপণে দৌড়াচ্ছে ও। প্রান্তরের শেষ মাথায় গাছপালার জ্যামিতিক সারি, সবগুলো এক রকম দেখতে, যেন শ্বাসে ঢেলে তৈরি করা। সারির ভেতর দিয়ে রানার ছোটার সময় গাছগুলো একের পর এক নিঃশব্দে বিস্ফোরিত হয়ে শিখায় পরিণত হচ্ছে। তারপর কিছুই অবশিষ্ট থাকছে না। কে এই কাজ করছে দেখবার জন্যে পিছন ফিরে তাকাতে অদ্ভুত একটা পাঁচিল দেখতে পেল। প্রতিটি ইটের মাপের সঙ্গে মিল রেখে ওই একই রকম চওড়া পলস্তারা ব্যবহার করা হয়েছে। দূর থেকে ভেসে আসা একটা চাপা গর্জন কানে বাজছে। তারপরই পাঁচিলটা ওর দিকে কাত হতে শুরু করলো। ওটা ধসে পড়বার আগেই নিজের উপর জোর খাটিয়ে ঘুমটা ভাঙালো রানা। কিন্তু চাপা গর্জন তারপর শুনতে পাচ্ছে। এই আধো ঘুমের মধ্যেও অযৌক্তিক কাণ্ডকারখানা মেনে নিতে না পেরে বিছানার উপর উঠে বসলো। পর্দাটা মুচড়ে একপাশে সরিয়ে বাইরে তাকালো। সামনের দৃশ্য অপ্রাসঙ্গিক মনে হলো। স্বপ্নটার চিতি অস্পষ্ট হলেও মনটাকে দমিয়ে রেখেছে। চোখে ঘুম ঘুম ভাব নিয়ে রানা দেখলো বড়সড় খুব দামি একটা বাদামি মোটরবোট বেতে ঢুকছে। ধনী একদল লোক, সন্দেহ নেই সমুদ্র স্নানের জন্য জায়গা খুঁজছে। অলস ভঙ্গিতে মোটরবোটটার ডেকে চোখ বুলালো। দেখবার মতো বিশেষ কিছুই নেই ওখানে। কোনো রকম নড়াচড়া না, না কারো প্রকাশ্য উপস্থিতি। এত বড় জলযানটাকে যেন রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকে চালানো হচ্ছে। চোখ মেলে রাখতে এখনো কষ্ট হচ্ছে। পর্দা ফেলে দিয়ে ঘুমের জগতে ফিরে গেল রানা। এরপর আবার চাপা গর্জন ছাড়ল মোটর বোটটার ইঞ্জিন। তবে সেটা রানা শুনতে পেল না। রহস্যময় উদ্দেশ্য পূরণ হয়েছে। পিছিয়ে তীর থেকে সরে যাচ্ছে ওটা। ধীরে ধীরে অ্যাঙ্কারিজ ত্যাগ করলো। 200 গজ পূবে ছোট একটা ইনলেটে মোটর বোটটার আগমন ঘটেছে। এটা রানার জানার কথা নয়। জানার কথা নয়, বের ওদিকের কিনারায় স্তূপ হয়ে থাকা রঙিন পাথরের রাজ্যে একজন অবজারভারকে চারদিকে নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর যখন রানার ঘুম ভাঙল, আলো এমন নিষ্প্রভ আর বিষাদময় হয়ে উঠেছে যে শেষ বিকেলটাকে ভোরের প্রথম প্রহর বলে ভাবতে ইচ্ছে করে। গভীর নিদ্রা থেকে চট করে পুরোপুরি সজাগ হয়ে উঠল আমিনা। ধীর ভঙ্গিতে মিটমিট করে রানার দিকে তাকালো সে। এখন আমরা কি করব? আমরা কি করব জানি না, বলল রানা। কাছে টেনে এনে চুমো খেলো আমিনাকে। শুধু জানি আমি কি করব। শুনি, সাঁতার কাটব। ওই কাজটা তো আমিও করব। সিকেন্দার অঘোর ঘুমে আচ্ছন্ন। এই সুযোগে কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে অবিশ্বাস্য পরিষ্কার ও স্বচ্ছ পানিতে ডুব দিল ওরা। তারপর পানির উপর মাথা তুলে হাসল। তোমার এত সাহস? জিজ্ঞেস করলো রানা। আমার তো ধারণা ছিল দুনিয়ার সামনে নগ্ন হবার চাইতে গ্রিক মেয়েরা আত্মহত্যা করাটাকেই চেয়েও বলে মনে করবে। মিষ্টি গলায় হাসলো আমিনা।
এ থেকেই বোঝা যায় কত কম বোঝো তুমি। গ্রিক মেয়েদের ওটা ভদ্রতা বা লজ্জা নয়, সামাজিক দায়বদ্ধতা। এখানকার কেউ জানে না আমি কে। সবাই এত দূরে যে সত্যিকার অর্থে আমার পর্দা নষ্ট হচ্ছে না, ভালো করে কেউই আমাকে দেখতে পাচ্ছে না, শুধু আমি ছাড়া। একটা মেয়ে আসলে দুনিয়ার সামনেও নগ্ন হতে পারে। রানার প্রশ্নের উত্তর না দিয়ে বলল আমিনা, সেটা কি রকম? রানা অবাক হয়ে জানতে চাইল। সে যদি কোনো পুরুষকে নিজের দুনিয়া বলে মনে করে। কথা বলবার সময় বোটের কাছ থেকে সরে যাচ্ছিল আমিনা। এই মুহূর্তে খোলা সাগরের দিকে সাঁতরাচ্ছে। তার ব্রেস্ট স্টক এতটাই নিয়মের ছন্দে বাঁধা আর জোরালো, দেখে মনে হলো শক্তির ব্যবহার এখানে যথাযথ ও পরিমিত। যথাযথ ও পরিমিত। রানা মুগ্ধ না হয়ে পারল না। প্রতিটি বাঁকে মেয়েটা প্রমাণ করে দেখালো তার অঙ্গ সঞ্চালনে সাবলীলতার কোনো অভাব নেই। ওই একই সাবলীল দক্ষতার সঙ্গে তার পিছু নিল রানা। বিস্মিত হয়ে আবিষ্কার করল আমিনার পাশে পৌঁছাতে নিজের উপর জোর খাটাতে হচ্ছে। পাশে পৌঁছাবার পর আমিনার স্পিডেই থাকলো রানা। দুজন এগুলো আরও প্রায় 100 গজ। ওদের শরীর আর হাত পা বরাবর পানি যেন হরকে যাওয়া সিল্ক। নিচে আবার তার অন্য বৈশিষ্ট্য, অন্ধকার আর গাঢ়। রানা আন্দাজ করল এরই মধ্যে গহন গভীরতার উপরে চলে এসেছে। ওরা যখন থামছে, মুখে হিম বাতাসের ক্ষীণ একটা ছোঁয়া অনুভব করল রানা। প্রকৃতির তরফ থেকে এবছর এই প্রথম মনে করিয়ে দেয়া গ্রীষ্ম চারদিকের সব কিছুকে রাঙিয়ে তোলে ঠিকই, কিন্তু তা আসলে চিরস্থায়ী নয়। পরস্পরের মৌন সম্মতিতে একযোগে ঘুরে বোটের দিকে ফিরে আসছে ওরা। কঠিন ব্যায়াম করা নয়, উদ্দেশ্য ছিল শরীরটাকে জড়তামুক্ত আর সতেজ হয়ে উঠতে সাহায্য করা। কিছুক্ষণ পর সাগরের চিকচিকে সাদা তলা আবার দেখতে পাওয়া গেল। হঠাৎ রানার প্রবল ইচ্ছে হলো সেদিকে ড্রাইভ দেয়। আধো অন্ধকার, ঠান্ডা নিরিবিলি জলমগ্ন যে জগৎটাকে সে ভালোবাসে সেখানে প্রবেশ করে। কিন্তু না, এখন নয়। ওর উপর দায়িত্ব চেপেছে একা পাহাড় ঠেলে সরাবার মতো কঠিন একটা কাজের। এই কাজে ব্যর্থ হলে ওর বেঁচে থাকাটা অর্থহীন হয়ে যাবে। সম্ভাব্য অপরাধবোধের যে ওজন হবে, আত্মহত্যা করে ফেলাটাও বিচিত্র কিছু নয়। ঘুম ভাঙার পর ডেকের কিনারায় আমিনার কাপড় পরে থাকতে দেখে বুদ্ধি করে বোটের আরেক দিকে গিয়ে বসেছে বুড়ো সিকেন্দার। ওরা বোটে উঠে কাপড় চোপড় পরবার খানিক পর এগিয়ে এলো সে। চেহারায় খারাপ ভালো কোনো প্রতিক্রিয়া নেই, থাকলে আছে দায়িত্ববান ও কর্মঠ লোকের ব্যস্ত ভাব। এখন আমিনা, বলল সে, আলো থাকতে থাকতে আবার একবার দেখিয়ে দিই টমি গানটা কিভাবে অপারেট করতে হবে। এ বোটের বাইক ল্যাম্পগুলো কোনো কাজের নয়। 8টার কিছু আগে অস্ত্র চালানোর ট্রেনিং শেষ করলো আমিনা। এখন সে অন্ধকারে শুধু স্পর্শের সাহায্যে ম্যাগাজিন বদল করতে পারবে। রানা ওর ব্যাটল প্ল্যানটা ওদের মুখ থেকে বিস্তারিত আরেকবার শুনতে চাইল। সব মনে রেখেছে কিনা পরীক্ষা করবে। সিকেন্দার আর আমিনা দুজনেই ভালোভাবে উতরে গেল। এরপর সসেজ, ভেজিটেবল, ফ্রুটস সহ রুটি আর পনির দিয়ে ডিনার সারল ওরা। উঠে গিয়ে নোঙর তুলল সিকেন্দার। শিফট লিভারে চোখ। আমিনার দিকে তাকালো সে। চোখাচোখি হতে দুর্বোধ্য ভাষায় কি যেন বলল। জবাবে ডেকে বসে মাথা নিচু করলো আমিনা। দুঃখিত, এবার রানাকে উদ্দেশ্য করে বলল সিকেন্দার। এটা আমাদের এক ধরনের ধর্মীয় সংস্কার। কঠিন কোনো কাজে রওনা হবার আগে চোখ বুজে আল্লাহকে একবার স্মরণ করা। এটা দুঃখ প্রকাশ করবার মতো কোনো ব্যাপার নয় বলে ওদের মতো রানাও চোখ বুজে প্রার্থনা করলো 1 মিনিট। শুরুটা ঘড়ির কাঁটা ধরে হলো। প্রথম পর্বের প্রতিটি ঘটনা খুঁটিনাটি সহ গাঁথা হয়ে গেল রানার চিঠিতে। অন্ধকার নিঃশব্দ বেদ থেকে বেরিয়ে এলো ওরা। তারপর প্রথমে বাঁক নিল উত্তরে, পরে পশ্চিমে। চাঁদের আলোয় ঘটনাবিহীন দীর্ঘ যাত্রা। বিরাট পাহাড় সমান অন্ধকারের বিস্তৃতিতে সেদ ফেলেছে ছোট্ট গ্রামের মিটমিটে আলো। খুদে অ্যাঙ্কারিজ নিঃসঙ্গ একটা বাড়ি। মাঝে মধ্যে ওদের মতো ছোট দু একটা বোটের পাশ কাটানো
বাতাসে ডিজেল ইঞ্জিনের তৈরি একঘেয়েই কাঁপুনি। সিলিয়ার বো থেকে দুপাশে ছড়িয়ে পড়া সাদা রং, অর্থাৎ ফেনা। সব কিছু যেন নির্ধারিত আর অপরিবর্তিত। তারপর হাল ধরে ছিটে বসে থাকা সিকেন্দার মুখ খুলল। কোথায় ভুল হয়েছে জানি না, তবে সম্ভবত কেউ আমাদের পিছু নিয়েছে। নিশ্চিত হওয়া সহজ নয়। ওদিকে 6 কি 700 গজ পিছনে। হাত তুলে দেখালো সে। সেটা অনুসরণ করে তাকালো রানা। বড়সড় কোনো বোট। কতক্ষণ ধরে পিছু নিয়েছে বলতে পারবো না। অস্বস্তিকর। শুধু রানিং লাইট জ্বলছে। তা সত্ত্বেও গাঢ় আকৃতিটা চিনতে অসুবিধে হলো না। তীর থেকে দূরে ওটা ছাড়া এই মুহূর্তে আর কোনো জলযান নেই। শত্রু, আদেও যদি সে শত্রু হয়, নিশ্চয় সময়ের সঙ্গে বাজি ধরে জিতে গেছে। হাতঘড়ির ডায়ালে চোখ বুলালো রানা। তারপর তীরের দিকে তাকালো। ডাঙার দিকে ঘুরুন। সবটুকু স্পিড চাই আমি। সিকেন্দারকে বলল, ল্যান্ডিং পয়েন্ট থেকে খুব বেশি হলে 2 মাইল দূরে আমরা। পানির চেয়ে ডাঙায় আমরা বেশি সুবিধে পাব। যদি পৌঁছাতে পারি। 2 মাইল অনেক দূর। আমাদের সঙ্গে ঘুরছে ওটা। কাঁধের উপর দিয়ে একবার তাকিয়ে বলল আমিনা। আর কোনো সন্দেহ থাকলো না। গতিও এখন অনেক বেড়ে গেছে। হুইলটা ধরো আমিনা, বলল সিকেন্দার। মিস্টার রানা, একবার আলো জ্বালতে পারি? ধন্যবাদ। এটা থেকে আমি গভর্নর খুলে নিচ্ছি। ইঞ্জিন কাভার খুলে টুল ট্রে হাতড়াতে শুরু করলো। স্টার্নের দিকে ফিরে অনুসরণরত গাঢ় আকৃতিটার দিকে তাকালো রানা। দূরত্ব এখন 1 ফালংয়ের বেশি হবে না। তাও দ্রুত কমে আসছে। ব্যথা টের পাচ্ছে না। মুঠো করা হাতের নখ তালুতে বিঁধে যাচ্ছে। ওদের সামনে আশার আলো এত ক্ষীণ যে না থাকারই মতো। সিলিয়ার খোলা ডেক কোনো আড়ালি দেবে না। আস্তিনেও কোনো তাজ বা কৌশল নেই। কিভাবে ওদেরকে চিনতে পারলো ভাবতে গিয়ে রাগে গরম হয়ে উঠল মুখ। হয়তো ডায়াটাস। হঠাৎ ইঞ্জিনের আওয়াজ কাঁপা কাঁপা কান্নার মতো বিরতিহীন আর ঘ্যান ঘ্যানে হয়ে উঠল। সেই সঙ্গে সিলিয়া যেন সামনে ঝুঁকে পানিতে নাক ডোবালো। ডেকের আলোগুলো নিভিয়ে আপটে চলে এলো সিকেন্দার। 1 কি 2 ঘন্টার মধ্যে ইঞ্জিনটা বাতিল লোহা হয়ে যাবে। তবে আশা করছি অতক্ষণ ওটাকে আমাদের লাগবে না। তো করবোটা কি ক্যাপ্টেন? অকাতরে বিলিয়ে দেব প্রাণ? মাথা নাড়ল সে। চোখে বেপরোয়া দৃষ্টি, মুখে ঠোঁট বাঁকানো ধারালো হাসি। রানা তাকে মোড়ক খুলে লি এনফিল্ড রাইফেলটা বের করতে দেখল। ব্রিজ খোলবার শব্দ হলো। ম্যাগাজিনে 303-এর একটা ক্লিপ ঢোকালো সিকেন্দার। ঠেলে জায়গা মতো বসিয়ে দিল বোল্ট। নির্ভেজাল রিফ্লেক্স। রানার ডান হাত পিছন দিকে এসে নিতম্বের কাছে ঝোলানো ওয়ালথারটা স্পর্শ করল। মাথায় কোনো প্ল্যান তৈরি হয়নি, তবে হতাশা কেটে গেছে। সবই নির্ভর করছে ওরা কি চায় তার উপর, বলল ও। ওরা যদি সেফ উড়িয়ে দিতে এসে থাকে, আমাদের কিছু করবার থাকবে না। আর যদি জ্যান্ত ধরতে চায়, কিছুক্ষণ ঠেকিয়ে রাখতে পারবো। সিকেন্দারের গলার ভেতর ঘর ঘর আওয়াজ হলো। তারপর সে বলল, আসলে কি? একটু পরই জানা যাবে। ওরা তো। কথাটা শেষ করবার সময় পাওয়া গেল না, কারণ সেই মুহূর্তে এক ধরনের শব্দহীন বিস্ফোরণের মতো ওদের চারপাশে সমস্ত কিছু লাফ দিয়ে কঠিন, চোখ ধাঁধানো উজ্জ্বলতার উৎস হয়ে উঠল যেন। রানার অনুভূতি হলো নির্দয়তার শিকার এবং সম্পূর্ণ অসহায়। 10 লাখ মোমবাতির শক্তি নিয়ে 100 গজ দূর থেকে তাক করা সার্চ লাইটের আলো কারো আত্মবিশ্বাসে কী রকম আঘাত হানতে পারে শত্রুরা তা জানে। সেজন্যেই অসহনীয় সেই দীপ্ত উজ্জ্বলতা নিঃশব্দে স্থায়ী হলো পুরোপুরি 15 সেকেন্ড। সম্ভাব্য সব রকম উপায়ে পরিস্থিতির সঙ্গে লড়ল রানা। চোখ শক্ত করে বুজে থাকলো। হাতড়ে থমসটা খুঁজে পেয়ে গুলি করবার পজিশনে নিয়ে এলো। এতক্ষণে একটা চড়া গলা শোনা গেল। স্পষ্টই বোঝা গেল যে একজন গ্রিক কথা বলছে, তবে ইংরেজিতে। হল্ট! এই মুহূর্তে থামুন, তা না হলে আপনারা মারা পড়বেন।
আপনি চান ওই আলোটা নিভিয়ে দিই মিস্টার রানা? জানতে চাইল সিকেন্দার। আপাতত থাক, আপনি নিচু হন। তুমিও, আমি না। ওরাই ঠিক করুক এরপর কি করবে। আরও 15 সেকেন্ড পার হয়ে গেল বা যাচ্ছে। তীরের দিকে ছুটছে সিলিয়া। তারপর হঠাৎ ঠাস ঠাস চর কসবার মতো শব্দ করে গর্জে উঠল একটা সাবমেশিন গান। ওদের সামনের পানি থেকে থপথপ আওয়াজ উঠে এলো। এরপর আর বুঝতে বাকি থাকে না কারা আমাদের সঙ্গে লাগতে এসেছে। র জেনারেল মাধব সিন্ধিয়ার লোকজন। আপনি বলতে চাইছেন সিআইএ বা মোসাদ প্রকাশ্যে এভাবে বেরোবে না? সিকেন্দার জিজ্ঞেস করলো। মাথা ঝাঁকালো রানা। কি করতে হবে এখন ও জানে। কথা বলে গেল ঝড়ের বেগে। আমাদের হাতে অল্পই সময় আছে। সরাসরি আমাদেরকে গুলি করবার আগে ইতস্তত করবে ওরা। কারণ নিশ্চয় জীবিত অবস্থায় ধরবার হুকুম আছে ওদের উপর, যদি সম্ভব হয়। আমরা যতক্ষণ পারি এখানে আছি। তারপর একটাই কাজ করবার থাকবে। হুইল কিছুর সঙ্গে বেঁধে কিনারা থেকে চুপি চুপি পানিতে নেমে যাব। তারপর সাঁতার কেটে উঠতে চেষ্টা করব তীরে। তীর থেকে এখনও বোধহয় 1.5 মাইল দূরে আমরা। আপনি পারবেন মিস্টার সিকেন্দার? পারা উচিত। এর চেয়ে বেশি দূরত্ব পেরিয়েছি। আমরা আপনার জন্য অপেক্ষা করব। রাইফেলটা রেডি রাখুন। ওটা রেডিই আছে। আবার লাউড হেইলার থেকে চড়া কণ্ঠস্বর ভেসে এলো। এই মুহূর্তে বোট থামান। তা না হলে এবার আপনাদেরকে গুলি লাগবে। আমি ওদেরকে দেরি করিয়ে দিচ্ছি, বলল রানা। সাহসে ভর করে যতক্ষণ পারা গেল ততক্ষণ চুপ করে থাকলো। তারপর চিৎকার করে বলল, ঠিক আছে, আমরা স্যারেন্ডার করতে রাজি আছি। তবে এই সত্ত্বে যে আমার সঙ্গে যে মেয়েটা আছে তাকে আপনারা ছেড়ে দেবেন। এখানে যা কিছু ঘটছে এসবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিরতি। 1-2 করে মূল্যবান সেকেন্ডগুলো পার হচ্ছে। তারপর জবাব ভেসে এলো। কোনো শর্ত মানা হবে না। আপনাদের সবাইকে এই মুহূর্তে স্যারেন্ডার করতে হবে। আমার দাবি মেয়েটাকে আপনারা ছেড়ে দেবেন। এবার অল্প একটু বিরতির পর শোনা গেল, 10 সেকেন্ডের মধ্যে ইঞ্জিন বন্ধ করুন। তা না হলে সরাসরি গুলি করা হবে। 5 পর্যন্ত গুনুন সিকেন্দার। আমি না, উনি লাগাতে পারলে দ্রুত হুইল ঘোরাবে তুমি। দেওয়া মাঠকে একটা চোখ খোলা রাখলো রানা। আলো তীক্ষ্ণ তীর হয়ে ওর খুলির ভেতর সেদাচ্ছে। পাশের রাইফেল গর্জে উঠতে ওর হাতেও জ্যান্ত হয়ে উঠল থমসন। কাউকে লাগাতে পারবে এরকম আশা কেউই করছে না। উদ্দেশ্য গানারদের ভয় দেখিয়ে পজিশন থেকে সরিয়ে দেয়া। সিকেন্দারের দ্বিতীয় বুলেটটা লাগলো। সার্চলাইট নিঃশেষে নিশ্চিহ্ন হয়ে গেল। দ্রুত হুইল ঘোরানোয় বুনো জন্তুর মতো লাফ দিল সিলিয়া। এরপর বিরতি এত কম, একজোড়া হার্টবিটের মধ্যবর্তী সময়ের চেয়ে বেশি হবে না। কামান দাগার গম্ভীর আওয়াজে বুকের রক্ত ছলকে উঠল। গোলাটা পড়ল মাত্র কয়েক ফুট দূরে। লাফিয়ে ওঠা পানিতে রানার মাথা আর কাঁধ ভিজে গেল। এখনও আটকে রেখেছে বুঝতে পেরে হাঁপানোর শব্দ করে দম ফেলল ও। বিজয়ের আনন্দে হেসে উঠে নেভিগেশন লাইটগুলো একের পর এক টান দিয়ে ছিঁড়ে বোট থেকে পানিতে ফেলে দিচ্ছে সিকেন্দার। বেশ কিছুক্ষণ বাদুড়ের মতো কানা হয়ে থাকবে ওরা। তবে মুশকিল হলো ওদের কেউ যদি নিজেদের ইঞ্জিন বন্ধ করে দেওয়ার কথা ভাবে আমাদের আওয়াজ শুনতে পাবে। তার আগের সময়টা আমরা কাজে লাগাই। ফেরো আমিনা, আগের কোর্স ধরো। এই তো। আরও দুবার কামান গর্জে উঠল। তবে শেলগুলো পড়ল 50 আর 60 গজ দূরে। সেফ রাগ দেখাচ্ছে। নিন মিস্টার রানা, মেডিসিন মনে করে এক ঢোক গিলে ফেলুন। পানিতে নামবেন তো সত্যি প্রয়োজন। বাড়িয়ে ধরা ব্যান্ডির বোতলটা নিল রানা। ওর হাত থেকে চলে গেল আমিনার হাতে। তরল আগুন সারা শরীরে শক্তি আর আরাম ছড়িয়ে দিল। মনে যোগান দিল সাহস। তবে কথা বলবার সময় কণ্ঠস্বর শোনালো তিক্ত। এখন আমাদেরকে নিরস্ত্রই বলা যায়। তীরে পৌঁছাবার পর এগুলো কোনো কাজে আসবে না। অর্থাৎ এখনই সাগরে ফেলে দিলেও পারি। একমাত্র অস্ত্র বলতে শুধু আমার ছুরিটা। এত হতাশ হয়েও না তো। রানার কাঁধে একটা হাত রাখলো আমিনা।
এই মুহূর্তে আমাদের প্রথম কাজ নিরাপদে তীরে পৌঁছানো। কাজটা সহজ নয়, কাজেই মনোযোগ দাবি করে। এসো, আগে হাতের এই কাজটা শেষ করি। খাঁটি কথা, বলল সিকেন্দার, গম্ভীর হয়ে আছে। খুব সহজে ওরা সার্চ লাইটটা মেরামত করতে পারবে বলে মনে করি না। আবার ওটা জ্বলে উঠলে আমরা শেষ। অন্ধকারে চোখ বুলালো সে। বাহ, ভুল কোর্স ধরে তীরের দিকে ছুটছে। রোশো, দেখি। আমার মনে হচ্ছে থামছে ওরা। হ্যাঁ, ইঞ্জিন বন্ধ করে দিয়েছে। এটাই আমাদের পানিতে নামার সময়, একসঙ্গে নয়। আগে থাকবে যে সবচেয়ে ভালো সাঁতরায়। রাইট, সায় দিল রানা। সঙ্গে জুতো নেবে সবাই, তা না হলে হাঁটা যাবে না। নিজের জুতো জোড়া খুলে কোমরের বেল্টে গুজে নিল। আমি চললাম। তারপর আমিনা, বেটি, সবশেষে আমি। বের কোন কোন দিকটা কেমন ওকে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি নেমে পড়ুন মিস্টার রানা, তীরে দেখা হবে ইনশাল্লাহ। গুড লাক। সেকেন্দারের সঙ্গে হ্যান্ডশেক করলো রানা। হালকা একটা চুমো খেলো আমিনার কপালে। নিতম্বের কাছ থেকে ওয়ালথারটা নিয়ে বোটের কিনারা থেকে ফেলে দিল। তারপর নেমে পড়ল পানিতে। 1 মাইল বা তার কিছু কম সাঁতরাতে হবে। একটু ধীর গতিতে এগোচ্ছে রানা। আমিনাকে পাশে পেতে চাইছে, উদ্দেশ্য পথ দেখিয়ে সৈকতে নিয়ে যাওয়া। সাগর শান্ত সমতল, ওর প্রতিকূলে কোনো চোটও নেই। পিছিয়ে যেতে যেতে একসময় অন্ধকারে হারিয়ে গেল সিলিয়া। সম্ভবত 200 গজের মতো এগিয়েছে। এই সময় হঠাৎ একটা মোটর বোট চমকে দিল ওকে। ওর সামনে দিয়ে একদিক থেকে আরেক দিকে দ্রুত চলে গেল। আর কিছু দেখা না গেলেও চকচকে একটা মর্টার বা রকেট লঞ্চার পলকের জন্য ধরা পড়ল ওর দৃষ্টিতে। একটু পর ওটার তৈরি ঢেউ ওর নাগাল পেয়ে গেল। ঢেউয়ের উপর আবার যখন মাথা তুলল, সামনে কিছুই আর দেখতে পেল না। রয়েছে শুধু দ্বীপটা ভ্রাকোনিসি। স্কাইলাইনে একটা খাজ লক্ষ্য করে বুক সাঁতার দিচ্ছে রানা। চিহ্ন হিসেবে ওটাকে বেছে নিয়ে ডানে বায়ে কোনো দিকে তাকাচ্ছে না। জোর খাটিয়ে মন থেকে সরিয়ে রাখছে সমস্ত চিন্তা। সাঁতারের গতি বাড়বার জন্যে গায়ের সমস্ত শক্তি দিয়ে হাত আর পা চালাচ্ছে। পরাজয়ের অসুস্থকর অনুভূতি যাতে ওকে বিভ্রান্ত করতে না পারে। 20 মিনিট পর চাঁদের তৈরি ভ্যাকনিসির ছায়া দেখতে পেল রানা সামনে। মনে হলো কে যেন এক পাশ থেকে সাঁতরে এসে ওই ছায়ার ভেতর হারিয়ে গেল। এদিকের পানিতে যেই থাকুক তাকে দেখতে পাওয়া প্রায় অসম্ভব। এমনকি কয়েক গজ দূর দিয়ে একটা মোটর বোট চলে গেলেও থামলো রানা। পশ্চিম দিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। আবার রওনা হয়ে ছায়ার ভেতর ঢুকলো রানা। সৈকতটা দৃষ্টির সীমায় চলে আসছে। ওটা একটু বাঁদিকে, তাই কোর্স সামান্য বদলাতে হলো। আর মাত্র 100 গজ, অথচ আমিনার দেখা নেই এখনো। মেয়েটা সাঁতারে এত ভালো, অন্ধকারে নিশ্চয় ওকে পাশ কাটিয়েছে। তারপর নিজেই সৈকতটা খুঁজে নিয়ে বালিতে শুয়ে বিশ্রাম নিচ্ছে। বাকি আর অগভীর কয়েক গজ। সামুদ্রিক শামুক এড়াবার জন্যে পানির একেবারে কিনারা পর্যন্ত সাঁতরে এলো রানা। তারপর ক্লান্ত শরীর নিয়ে ধীরে ধীরে সিধে হলো। যাক, অবশেষে তীরে পৌঁছানো গেছে। কিন্তু আমিনাকে কোথাও দেখা যাচ্ছে না। বন করে আতপাক ঘুরল। কালো পানিতে ওর চোখ জোড়া তল্লাশি চালাতে শুরু করেছে। এই সময় সার্চ লাইটের চেয়েও উজ্জ্বল কিছু একটা জ্বলে উঠল ওর মগজে। অনুভব করলো পড়ে যাচ্ছে ও। 7। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। অবশেষে নিজেদের মাঝে আমরা স্বনামধন্য মাসুদ রানাকে পেলাম। এমন চট করে পুরোপুরি চেতনা ফিরে পেল রানা। মনে হলো যেন স্বাভাবিক একটা ঘুম থেকে জাগলো। মাঝারি আকৃতির, খানিক নিচু একটা আরামদায়ক চেয়ারে আজ শোয়া অবস্থায় রয়েছে। কামরাটায় প্রচুর আলো। বিভিন্ন মাত্রার আগ্রহ নিয়ে বেশ কয়েকজন লোক ওর দিকে তাকিয়ে আছে। তাদের মধ্যে তরুণীও আছে দুজন। দুজনেরই চোখ ধাঁধানো রূপ। একটা ডিভানে পাশাপাশি বসে আছে তারা। এদেরকে রানা চেনে না, আগে কখনো দেখেনি। পুরুষরা সব মিলিয়ে 5 জন। এদের সবাইকে রানা আগে দেখেছে। একটা টেরেস বলে মনে হচ্ছে। সেটার দিকে পিছন ফিরে দাঁড়ানো লোকটার মাথায় সোনালি চুল। এই গানম্যানকে কোয়ার্টার ডেকে দেখেছে ও। আর রয়েছে সেই বয়স্ক ডাক্তার। এই মুহূর্তে হাইপোডার্মিক সিরিঞ্জ ভরে রাখছে কালো লেদার কেছে। দরজার পাশে
চাকর বাকর টাইপের রুশ লোকটাকে কাল রাতে দেখেছে রানা। বা হাতে ব্যান্ডেজ বাঁধা কর্কশ চেহারার লোকটাকে সঙ্গে সঙ্গে চিনতে পারল। দীর্ঘদেহী মার্কিন লোকটা ওর দিকে ঝুঁকে রয়েছে। চোখে মুখে এমন সব আশ্চর্য ভাবের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে যে বিস্মিত না হয়ে পারা যায় না। লোকটার হাবভাবে সহৃদয়তার কোনো অভাব নেই। তার উৎকণ্ঠা যেন ব্যাকুলতার সমস্ত সীমা ছাড়িয়ে যেতে চাইছে। চোখে মাঝে মাঝেই ফুটে উঠছে আন্তরিক কৃতজ্ঞতা, আবার কখনো চোখের তারায় ঝিক করে উঠছে কি এক উল্লাস। রানা এসব গ্রাহ্য না করে তীক্ষ্ণ সুরে জিজ্ঞেস করলো, আমার সঙ্গে যে মেয়েটা ছিল সে কোথায়? খুব স্বাভাবিক প্রশ্ন। আমেরিকান লোকটার হাসিতে প্রশংসা। তবে তাকে নিয়ে তোমাকে দুশ্চিন্তা করতে হবে না। তার কোনো ক্ষতি করা হয়নি, আপাতত করা হবেও না। এবার আমাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। মিস হেলেন আর মিস কার্লা আমার দুজন প্রমিলা সাহায্যকারিণী। আমার ধারণা ম্যাকার্থিকে তুমি চেনো, একই ঘটনা থেকে ডাক্তার লেম্যানকেও। মিস্টার চেরিউসকেও তুমি দেখেছ, তবে দূর থেকে, তোমার অন্য এক সাগর অভিযানে। আমার কাছে তোমার খবর পৌঁছে দেওয়ার জন্যে অমানসিক কেড়েছে বেচারা। আর এ হলো আমার পরিচারক গেরো। আদব কায়দায় দুরস্থ একজন বাটলারের মতো মাথা নিচু করে রানাকে সম্মান জানালো রাশিয়ান লোকটা। সবশেষে আমি, নামটা ময়নিহান, সিআইএ কর্নেল। রানা শুধু শুনছে। সিকেন্দারের কপালে কি ঘটেছে জানবার জন্য ছটফট করছে মনটা, কিন্তু জানে কিছু জিজ্ঞেস করাটা হবে চরম বোকামি। সিকেন্দারের অনুপস্থিতি ঘন ঘোর অন্ধকারে একমাত্র আশার আলো, যদি না সে এরই মধ্যে গুলি খায় বা ডুবে মরে। এক মুহূর্তের জন্যে থেমে গদিমোড়া একটা টুলে বসল কর্নেল ময়নিহান, রানার কাছ থেকে মাত্র কয়েক ফুট দূরে। তার হাসি বদলে সহানুভূতি সূচক হয়ে উঠল। গোটা ব্যাপারটার মধ্যে সবার জন্যেই অশুভ গ্রহের একটা প্রভাব বা ভূমিকা আছে। আবার শুরু করলো সে। আজ রাতে শত্রু শনি কড়ায় গন্ডায় তার পাওনা তোমার কাছ থেকে পুরোটাই আদায় করে নিয়েছে রানা। এ তোমার পক্ষেও ভবিষ্যৎবাণী করা সম্ভব ছিল না যে আমাদের উভয়ের বন্ধু ভারতীয়রা তোমার আগমন এরকম ঢাকঢোল বাজিয়ে আর আতশবাজি পুড়িয়ে ঘোষণা করবে। অল্প একটু শব্দ করে হাসলো কর্নেল। তারপর কি ঘটল? হায়, শনির দশা তখনও তোমার কাটেনি যে তুমি বাধ্য হয়ে সাঁতরে তীরের দিকে আসতে। এতে তোমার সময় লাগলো। আর আমার বৃহস্পতি আজ যেহেতু তুঙ্গে, সম্ভাব্য একমাত্র ল্যান্ডিং পয়েন্টে বোট ভর্তি লোক পাঠাতে আমার কোনো সমস্যাই হলো না। কি আর করা বলো? এরই নাম জীবন, যার যেমন ভাগ্য। সে যাই হোক, আমাদের সবার তরফ থেকে আন্তরিকতাময় সাদর সম্বর্ধনা জানাচ্ছি তোমাকে। বিশ্বাস করো, তুমি আসায় আমার সহকারীরা পরম স্বস্তি বোধ করছে। জিজ্ঞেস করে দেখতে পারো, তারা তোমার প্রতি ভীষণ কৃতজ্ঞ। আসলে ওদের মনে সংশয় ছিল এই ঘটনা আদেও ঘটবে কিনা, কিন্তু না, আমার মনে কোনো সন্দেহ ছিল না। আমার ছিল বিশ্বাস। সেই বিশ্বাসের জোরেই সবাই হতাশায় মুছড়ে পড়লেও আমি টলিনি। মিস্টার ম্যাকার্থির কথাই ধরা যাক। তার বক্তব্য ছিল, তোমার সার্ভিস পাওয়ার জন্য যথেষ্ট পজিটিভ অ্যাকশন নেওয়া হচ্ছে না, আরও লোকবল চাওয়া হচ্ছে না, তুরস্কের জলসীমায় মহড়ারত মার্কিন নৌ কমান্ডারদের সাহায্য চাওয়া উচিত ইত্যাদি। অথচ আমার ভয় ছিল উল্টোটা, অতি উৎসাহী কেউ না তোমাকে সময়ের আগে মেরে ফেলে। আমি প্রথম থেকে জানতাম যে বেঁচে থাকলে তুমি নিজে থেকেই এখানে চলে আসবে। এও জানতাম যে আমি যেমন একমাত্র সুপার পাওয়ারের প্রতিনিধি হওয়া সত্ত্বেও জানাজানি হয়ে যাবার ভয়ে অল্প কজন লোক নিয়ে বড় একটা কাজ করতে চাইছি, তেমনি বিসিআই আর রানা এজেন্সির অবিশ্বাস্য লোকবল, বিশ্বব্যাপী নেটওয়ার্ক আর সহযোগী থাকা সত্ত্বেও বসকে অতিরিক্ত কোনো ঝুঁকির মধ্যে ফেলতে না চাওয়ায় তুমিও একরকম একাই তাকে উদ্ধার করতে আসবে। এটা আমার কাছে মনে হয়েছে অনিবার্য। আশা করি তুমিও ব্যাপারটা এখন উপলব্ধি করছো। এটা নিয়তিরই সিদ্ধান্ত যে তুমি আর আমি মিলিত হব। কর্নেল ময়নিহান আরেকবার থামল। শানিত দৃষ্টিতে চকচকে একটা ভাব ফুটে আছে। সেজন্যেই সকৃতজ্ঞ হাসিটাকে কৃত্রিম বলে চিনতে কোনো অসুবিধে হচ্ছে না রানার।